সাবধানে যাস বাবা, আর বৌমার দিকে খেয়াল রাখিস। মেয়েটা এমনিতেই বড্ড বেখেয়ালি, ওর দিকে নজর রাখিস। পাহাড়ি রাস্তা, খুব সাবধান। ঠিক আছে বাবা, তোমাদের অত চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। আসছি তাহলে। আর হ্যাঁ, এটা পকেটে রাখ। কি এটা? এটা এটা বিশু ঠাকুরের দেওয়া রক্ষা কবচ। তোরা এত দূরে যাচ্ছিস বলে আমি গতকাল গিয়েছিলাম বিশু ঠাকুরের কাছে। ঠাকুরমশাই আমাকে এই কবচটা দিয়েছেন। এই কবচটা তোদের সব বিপদ থেকে রক্ষা করবে। নে আর দেরি করিস না, বেরিয়ে পড় বেরিয়ে পড়। তার মানে বিশু ঠাকুর কি কোনো বিপদের আঁচ পেয়েছে? ঠাকুরমশাই আমাকে তেমন কিছু বলেননি। উনি শুধু আমাকে এইটুকুই বলেছিলেন যে তুই যেন এটা মনের ভুলেও হাতছাড়া না করিস। কঠিন সময়ে এই কবচটাই তোদেরকে রক্ষা করবে। তোর চিন্তা করতে হবে না, শুধু একটু চোখ কান খোলা রাখিস। সাবধানে যাস, যা আর দেরি করিস না। বৌমা গাড়িতে অনেকক্ষণ বসে আছে। বিয়ের পরে অনন্যাকে নিয়ে এই প্রথমবার বাইরে যাওয়া। ওর খুব ইচ্ছে দার্জিলিং যাওয়ার। পাহাড় আর জঙ্গল ওর ভীষণ প্রিয়। এই তাহলে অবশেষে দার্জিলিং যাচ্ছি। হ্যাঁ, আমার ভীষণ এক্সাইটেড লাগছে। সকালবেলা গরম কফির কাপ হাতে নিয়ে হোটেলের ব্যালকনি থেকে ভোরের কাঞ্চনজঙ্ঘা দেখব। ওয়াও! কথায় কথায় আমাদের গাড়ি এগিয়ে চলল শিয়ালদা স্টেশনের দিকে। আচ্ছা, আসার সময় বাবা তোমাকে কি বলছিল? তারপর কি একটা যেন তোমাকে দিল, কি দিল গো? অনন্যাকে ওসব কথা বললে ও বেচারি ভয় পেতে পারে, তাতে ওর এক্সাইটমেন্টটা নষ্ট হয়ে যেতে পারে। না, তা করা যাবে না। কি হলো, কি ভাবছো? হ্যাঁ, না না কিছু না। এই সাবধানে যেতে বলছিল, আর তোমার দিকে খেয়াল রাখতে বলছিল। সব বাবারা যা বলে আর কি, বোঝোই তো। শিয়ালদা স্টেশনের বাইরে গাড়ি এসে দাঁড়ালো। আমরা গাড়ি থেকে নেমে এগিয়ে গেলাম স্টেশনের দিকে। এই সাত সকালেও মাছি গলবার জো নেই। আমি যতবার এমন ভিড়ে ঠাসা স্টেশনে পা রাখি, ততবারই ভাবি এত লোক রোজ রোজ যায় কোথায়? সবার কি কাজ থাকে প্রতিদিন? এই যে এত লোক ছুটে চলেছে ইঁদুরের মতো, সবার কি সত্যিই যাবার দরকার আছে? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে রিজার্ভ করা কামরায় উঠে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর শহর কলকাতার বুকের ওপর দিয়ে দুর্বার গতিতে ছুটে চলল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। খোলা জানলা দিয়ে দেখছিলাম ব্যস্ত কলকাতা শহরটাকে। ঘরের বন্ধ চার কোণের বাইরে যে কত বছর বেরোই না, এই সামান্য একটা ঘটনা একটা ব্যস্ত শহর ট্রেনের জানলা দিয়ে সরে সরে যাচ্ছে, এই দেখেও যে আমার এই অপার মুগ্ধতা, তা বোধহয় ওই গৃহকোণে আবদ্ধ থাকবারই ফসল। দুদিন না খেয়ে থাকবার পর যেমন সব থেকে মোটা চালের ভাতকেও পরমান্ন মনে হয়, ঠিক তেমনই। উঠেছি অনেক সকালে, তাই এবার বেশ ঘুম ঘুম পাচ্ছে। অনন্যা তো ট্রেনে ওঠা মাত্রই আমার কাঁধে মাথা দিয়ে সেই যে চোখ বন্ধ করেছে, আর চোখ খোলেনি। এনজেপি স্টেশনে নামতে নামতে রাত 8টা বেজে গেল। প্ল্যাটফর্মের বাইরে আসতেই দেখলাম একটা লোক এগিয়ে এলো আমাদের দিকে। স্যার, দার্জিলিং যাবেন তো? হ্যাঁ। চলুন, আমার গাড়ি আছে। আচ্ছা আচ্ছা, তা কত নেবে? আপনারা 300 টাকা দেবেন স্যার। সে কি, 300 টাকা? এখান থেকে দার্জিলিং তো অনেক বেশি টাকা লাগে স্যার, জানি।
কিন্তু আমি 300 টাকাই নেব। আমার বেশি টাকার দরকার নেই স্যার, আমি অল্পতেই খুশি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমাদের শের বেঙ্গল হোটেলে নামিয়ে দেবে। ঠিক আছে স্যার, চলুন, আমার গাড়ি সামনেই রয়েছে। লোকটি হাঁটছে আমাদের সামনে। অনন্যা ফিসফিস করে বলল, বলছি লোকটা এত কম টাকায় নিয়ে যেতে চাইছে কেন? আমার কিন্তু মতলবটা সুবিধে লাগছে না। আহ চুপ করো, আমার লোকটাকে দেখে মোটেও খারাপ বলে মনে হয়নি। আর এসোই না, এইটুকু তো রাস্তা, কি আর করবে। কিছুক্ষণ হেঁটে আমরা লোকটার গাড়িতে গিয়ে উঠলাম। গাড়ি চলতে শুরু করলো পাহাড়ি রাস্তা ধরে। ড্রাইভার লোকটা বিশেষ কথাবার্তা বলে না বোধ হয়। কিছুক্ষণ পরে আমিই জিজ্ঞেস করলাম, আপনার নামটা কি? আমার নাম রঞ্জন সেন। তোমার বাড়ি তো এখানে না বলেই মনে হচ্ছে। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার একটা ছোট্ট গ্রামে। পেটের দায়ে এখানে এসেছিলাম। তারপর আর কি স্যার, তারপর শুরু করলাম গাড়ি চালানো। চালাতে 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 আজ এই আপনাদের নিয়ে যাচ্ছি শের বেঙ্গল হোটেলে। মানে সেইভাবেই চলছে সব কিছু। আমার বেশ ভালো লাগছিল লোকটার সাথে কথা বলে। লোকটা কথা কম বলে, কিন্তু যতটুকু বলে তার মধ্যে যথেষ্ট গভীরতা রয়েছে। কেন জানি না, আমাকে বড্ড টানছে লোকটা। কী দিয়ে যে টানছে সেটা বুঝতে পারছি না। বললাম, এখানে কোথায় থাকো তুমি? এখানে একটু সামনেই একটা জায়গা থাকি, একার মতন করে দিব্যি চলে যায়। একা থাকো কেন? তুমি বিয়ে থা করনি? না স্যার, সে সৌভাগ্য এখনো হয়নি। গল্পে গল্পে পথ এগোতে থাকলো। কতক্ষণ গাড়ি চলেছে খেয়াল নেই। আমরা দুজনেই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। হঠাৎ চোখ খুলতেই চমকে উঠলাম। গাড়িটা চলছে, কিন্তু রঞ্জন কোথায়? ড্রাইভারের সিট তো খালি। ঘুম চোখে কি ভুল দেখছি নাকি? চোখটা ভালো করে রগড়ে নিয়ে আবার তাকালাম। হ্যাঁ, ওই তো রঞ্জন দিব্যি বসে গাড়ি চালাচ্ছে। ভুলই দেখেছিলাম। হঠাৎ গাড়িটা একটা নির্জন জায়গায় ব্রেক কষল। আমি বললাম, এ কি রঞ্জন, এখানে গাড়ি দাঁড় করালে কেন? হোটেল তো এখানে নয়। আপনারা একটু বসুন, আমি একটু যাবো আর আসবো। আর কিছু না বলে সে বেরিয়ে গেল। অনন্যা বিরক্ত হয়ে বলল, এই জন্যই বলে সস্তা সাত অবস্থা। এই ফাঁকা জায়গায় গাড়িটা রেখে রাত বিরেতে কোথায় গেল? এখন থাকো বসে গাড়ির ভেতরে। আমি অনন্যাকে শান্ত করবার জন্য বললাম, আহ অনন্যা, তুমি আজকাল একটুতেই বড্ড অধৈর্য হয়ে পড়ো। গেছে হয়তো কোনো দরকারি কাছে, চলে আসবে এক্ষুনি। দরকারি কাজে? জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখো একবার, চারিদিকে কেমন গভীর জঙ্গল। এর ভেতরে কি এমন কাজ থাকতে পারে লোকটার? আহ বসোই না, চলে আসবে। বসেই রইলাম। প্রায় 20 মিনিট কেটে গেল, লোকটা এলো না। তুমি এক কাজ করো, গাড়ি থেকে নেমে দেখো অন্য কোনো গাড়ি টাড়ি পাও কিনা। এ লোকের জন্য হাঁ করে বসে থাকতে হবে না আর। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। দাঁড়াও, আমি দেখছি, আমি এক্ষুনি দেখছি। গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। বাইরে ভালোই ঠান্ডা পড়েছে। শীতের পোশাক পরে আসা হয়নি, তাই শীত করছে খুব। গাড়ি থেকে নেমে চারিপাশটা তাকিয়ে দেখলাম। ঘুটঘুটে অন্ধকার আর কুয়াশা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। কোনো গাড়িও এই পথ দিয়ে যেতে দেখছি না। সন্দেহটা গাঢ় হলো। এই রাস্তাটা আদৌ ঠিক রাস্তা তো? তেমনটা হলে তো অন্য গাড়ির চাপ থাকতো নিশ্চয়ই। দার্জিলিংয়ের রাস্তা এমন ফাঁকা থাকবার তো কথা না। সামনে একটা সোজা রাস্তা চলে গেছে জঙ্গলের দিকে। লোকটা তো ওই রাস্তা দিয়েই ঢুকেছিল জঙ্গলে। একবার গিয়ে দেখব। অনন্যা, তুমি একটু বসো, আমি আসছি একটু। সে কি, তুমি কোথায় যাবে আমাকে এখানে একা বসিয়ে রেখে? আমি আসছি, একটু সামনেটা দেখে আসছি। লোকটা যেদিকে গেল ওই দিকে একটু গিয়ে দেখি, খোঁজ পাই কিনা। না না, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। তুমি অন্য কোনো গাড়ি পাও কিনা সেটা দেখো না। আর না পাওয়া গেলে চলো আমরা হেঁটে এগোতে থাকি। আহ বললাম না বসো।
আমি চলে আসবো এক্ষুনি। আমি হেঁটে চলে এলাম সামনের রাস্তার দিকে। অনন্যা চেঁচাতে থাকলো, বেশি দূরে যেও না যেন, আর তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে চিন্তা করতে হবে না। জঙ্গলের ভেতরে ঢুকে মনে হলো বোধহয় পাগলামোই করলাম। এত বড় অচেনা জঙ্গল, কোথায় খুঁজবো এর ভেতর লোকটাকে? আর কি মতলবে সে ঢুকেছিল এই জঙ্গলের ভেতরে, তাই বা কে জানে। না না, আর ভেতরে গিয়ে কাজ নেই। সোমনাথ! অনন্যার চিৎকার মনে হলো। অনন্যা কি কোনো বিপদে পড়ল? না না না, এক্ষুনি গিয়ে দেখতে হবে। অনন্যা! অনন্যা! অন্তর্দ্বন্দ্ব হয়ে ছুটে গেলাম রাস্তার দিকে। রাস্তায় গিয়ে দেখলাম গাড়িটা খালি, অনন্যা নেই। আমি চিৎকার করে ডাকলাম, অনন্যা! অনন্যা! দূরে পাহাড় আর জঙ্গলের গায়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো আমার আর্তচিৎকার। কিন্তু আমাকে তো দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে যেভাবেই হোক অনন্যাকে খুঁজে বার করতে হবে। কোথায় যাব এখন? কোথায় খুঁজবো অনন্যাকে? হঠাৎ আমার রাস্তার সামনে একটু দূরে চোখ চলে গেল একটা লাল রঙের দিকে। রাস্তার উপর থেকে একটা লাল রঙের ধারা ক্রমশ সামনের দিকে চলেছে। সামনে এগিয়ে গিয়ে বুঝলাম ওটা রক্তের দাগ। তার মানে অনন্যাকে ওরা আঘাত করেছে। সেই রক্তের দাগ অনুসরণ করে এগোতে থাকলাম। রক্তের দাগ ধরে এগোতেই জঙ্গলটা অস্বাভাবিক রকম ঘন হয়ে উঠল। গাছগুলোর ডালপালা যেন ইচ্ছে করেই পথ আটকে দিচ্ছে। কুয়াশা এতটাই ঘন যে 5 হাত দূরের কিছুই দেখা যাচ্ছে না। ঠিক তখনই পকেটের ভেতরে রাখা রক্ষা কবচটা আচমকা গরম হয়ে উঠল। এমন গরম যে বুকের কাছে ধরে রাখতে কষ্ট হচ্ছে। কানে ভেসে এলো চাপা ফিসফিস শব্দ। ঠিক তখনই আবার অনন্যার গলা, সোমনাথ, আমি এখানে, এসো। কিন্তু সেই গলায় কোথাও যেন একটা ফাঁক রয়েছে। অনন্যার গলার মতন হলেও আমি বুঝলাম এটা অনন্যা নয়। আমি বললাম, অনন্যা, তুমি যেখানে আছো আমি আসছি, তুমি ভয় পেও না। পকেটে কবচটা আরো গরম হলো। জঙ্গলের ভেতরে একটা পুরনো কাঁচা রাস্তা। রাস্তার ধারে একটা ছোট্ট ঘর, ভাঙা, পরিত্যক্ত। রক্তের দাগ এসে থেমে গেছে ওই ঘরের সামনে। আমি ধীরে ধীরে দরজায় হাত রাখলাম। কড়কড় শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকেই আমার গা শিউরে উঠল। মাটিতে লাল রক্তের ছোপ। অনন্যা! কোনো উত্তর নেই। ঠিক তখনই পেছন থেকে পরিচিত গলা, খুঁজছেন কাউকে স্যার? আমি ঘুরে দাঁড়ালাম। রঞ্জন সেন, একই শান্ত মুখ, একই নিস্পৃহ চোখ। তুমি তুমি এখানে? হ্যাঁ স্যার, এখানেই তো থাকি। অনন্যা? অনন্যা কোথায়? এই জঙ্গলে অনেকেই আসে স্যার, কিন্তু সবাই ফিরে যেতে পারে না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তুমি কি করেছো ওকে? রঞ্জনের চোখ এবার অদ্ভুতভাবে ঝিলমিল করে উঠল। আমি কিছু করিনি, এই জঙ্গলই ওকে ডেকেছে। রঞ্জনের কণ্ঠ বদলে গেল। বহু বছর আগে এই পাহাড়ি জঙ্গলে একটা ছোট গ্রাম ছিল। এক রাতে পাহাড় ধসে পড়ল, জঙ্গলে আগুন লেগে গেল, পুড়ে ছাই হয়ে গেল গোটা গ্রাম। গ্রামের মানুষ, অসহায় শিশুরা, মেয়েরা, কেউ বাঁচেনি স্যার। ওদের আত্মা
আজও আটকে আছে এই জঙ্গলে। আর তুমি? আমিও তো ওদেরই একজন, স্যার। আমার মাথা ঘুরতে লাগলো। তাহলে তুমি তুমি মানুষ নও? মানুষ ছিলাম, এখন পথ দেখায়। হঠাৎ চারপাশ থেকে ভেসে এলো অসংখ্য ফিসফিস শব্দ। গাছের আড়াল থেকে ছায়ারা বেরোতে শুরু করলো। ফাঁকা চোখ, বিকৃত মুখ, মাঝখানে দাঁড়িয়ে অনন্যা, চোখ খোলা, কিন্তু চোখে কোনো প্রাণ নেই। সেই নিষ্প্রাণ চোখ তাকিয়ে আছে আমার দিকে। সোমনাথ, চলো এখানেই থাকি, এখানে অপার শান্তি। আমি চিৎকার করে বললাম, না, তুমি অনন্যা নও। পকেট থেকে রক্ষা কবচটা নিজে থেকেই বেরিয়ে এলো বাইরে। কবচ থেকে তীব্র আলো বেরোতে লাগলো। ছায়াগুলো চিৎকার করে পিছিয়ে গেল। রঞ্জন গর্জন করে উঠল, এই কবচ তুই কোথায় পেলি? রঞ্জন এবার নিজের আসল রূপ দেখালো। তার শরীর আধা পোড়া। এই কবচ ফেলে দে, ফেলে দে বলছি। এই কবচ আমার কিচ্ছু করতে পারবে না। আমি কবচটা শক্ত করে ধরলাম। মনে পড়ে গেল বাবার কথা। আমি নিচু হয়ে বসে কবচটা মাটিতে আছড়ে ধরলাম। একটা বিকট শব্দ। জঙ্গল কাঁপতে লাগলো যেন। আলোয় ছায়াগুলো গলে যেতে লাগলো। অনন্যা হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। অনন্যা! আমি ওর কাছে ছুটে গেলাম। তারপরেই রঞ্জন আর্তচিৎকার করে উঠল, এই জঙ্গল কাউকে ছাড়ে না, কাউকে না। আমরা আসবো, আবার ফিরে আসবো। এক বিকট আওয়াজে সব অন্ধকার। চোখ খুলে দেখলাম আমি আর অনন্যা পাহাড়ি রাস্তায় পড়ে আছি। চারপাশে অনেক লোকজন আর পুলিশ। কেউ বলছে, এই রাস্তায় বহু বছর ধরে লোকে নিখোঁজ হয়। আমরা ফিরে এসেছি। মনে মনে বিশু ঠাকুরকে শতকোটি প্রণাম জানালাম। দূরে পাহাড়ের জঙ্গলের ভেতর থেকে একটা পরিচিত কণ্ঠ ফিসফিস করে উঠল, আবার দেখা হবে, স্যার।